টেন্ডার পাওয়া যায় না বা বাধাগ্রস্ত করে পাওয়া যায় না। তো যাই হোক, উপস্থিত সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, আদাব। এখন যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে গত কয়েকদিন আগে আমরা গণভবনে লাস্ট পার্লামেন্টের পরে আমরা একটা মিটিং এ মিলিত হয়েছিলাম। সেটা আমাদের পার্লামেন্টারি পার্টির লাস্ট মিটিং ছিল। তো এই মিটিং এ অনেক এমপি একসঙ্গে বসেছিলাম, বিভিন্ন ধরনের কথা হচ্ছিল। তো আমার পাশে বেশ কয়েকজন সংসদ সদস্য ছিলেন। একজন ছিলেন নাইম রাজ্জাক, আমাদের তারপরে ছিলেন ফরহাদ ভাই, যেটা আমাদের হচ্ছে মুজিবনগরের মেহেরপুরের এমপি। তারপরে আরো একজন ছিলেন আমাদের আরজু ভাই ছিলেন, এবং আরো বেশ কিছু আমার পরিচিত এমপি ছিলেন। তো সেখানে যে আলোচনা হচ্ছিল যে আসলে প্রত্যেকটা এলাকার মানুষকে নিয়ে, একমাত্র আমি শিবলি সাদিক সেখানে যে কথাটা বলতে পারছি সেটা হলো যে আমার দিনাজপুরের মতো মানুষ, আমার অঞ্চলের, আমার এলাকার মতো মানুষ এটা বাংলাদেশের কোথাও নাই। কিন্তু এই কথাটা ওনাদের কারো মধ্যে কিন্তু এই কথাটা আমি পাই নাই, বলেও নাই কেউ। এটা বাস্তব কথা বলতেছি। কেউ যে বলবে হলপ করে জোর করে, যে আমি হাসতেছিলাম, অনেকের চোখে পানি দেখছি আমি সেদিন। তো আমার কিন্তু হাসি হচ্ছিল এই কারণেই যে যাক অন্তত পক্ষে কোনো দুর্ঘটনা ছাড়াই আমাদের 5টি বছর আমরা সমাপ্ত করতে যাচ্ছি। আমাদের সংসদের শেষ অধিবেশন হচ্ছে, সামনে নির্বাচন। তা আমার তৃপ্তিটা ছিল এখানেই যে আমি যতটুকু করছি এটা হৃদয় দিয়ে করছি, মন থেকে করছি। এটা কাউকে দেখানোর জন্য করি নাই, বা কাউকে অনেক নির্বাচন আসলে দেখা যায় যে আমাদের মধ্যে আমাদের কিছু নেতাকর্মী আছে বা যারা এমপি প্রার্থী হয়, তারা খুব একদম ধবধবে সাদা পাঞ্জাবি পরে কি ভ্যানওয়ালা কি রিক্সাওয়ালা কি দিন মজুরা দেখা দেখি নেই কোলাকুলি শুরু করে দেয়। তা আমি কিন্তু সেটা পারবো না। আমি একটা বাস্তব কথা বলতেছি। আমার দ্বারা যতটুকু সম্ভব, আমি মোস্তাফিজুরের ছেলে, একটা মানুষকে ভালোবাসতে গেলে হৃদয় থেকে যতটুকু দরকার আমি সেইটুকুই প্রদর্শন করি। লোক দেখানো কোনো কিছু যে সামনে নির্বাচন, ভোট বাড়াইতে হবে, কাকে বুকে জড়াই ধরবো আর কাকে সালাম দিব, রাস্তা দিয়ে যাচ্ছি তো টোপা দড়ি দেখা যায়, তাকেও সালাম দেয় অন্ধকার জ্যোৎস্না রাতে। তো ওই রাজনীতি করার লোক কিন্তু আমার পরিবার আমাকে শিক্ষা দেয়নি। আমি সেই মানুষগুলোর নেতৃত্ব দিচ্ছি যেই মানুষগুলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সাদা সরল ভদ্র মানুষ। এই ভদ্র মানুষের জন্য কাজ করার সৌভাগ্য যে আল্লাহ আমাকে দিয়েছে, এর চেয়ে বড় পাওয়া আর আমার কিছু নাই। আছে কথা আমি যদি বলি, আল্লাহ দিলে আপনাদের 10 জনের দয় সবকিছু আছে, এত শান্তিতে আছি বলার মতো নয়। স্বপ্নপুরীতে একবেলা ঢোকার জন্য মানুষ পয়সা খরচ করে। আমি এত সুন্দর জায়গাতে বসে একটা নাস্তা করি, দুপুরের খাবার খাই, আমি ঘুমাই সেখানে। তো বাংলাদেশে জমিদারি প্রথা চলে গেছে, রাজাবাদশার প্রথা চলে গেছে, কিন্তু স্বপ্নপুরী এমন একটা ভূখণ্ড যেখানে গেটটা দিয়ে ঢুকলেই মনে হয় যে না, এইটুকুতে আমাদের রাজাবাদশা এখনো ঠিকই আছে, আমাদের জমিদারি ঠিকই আছে। ওই স্বপ্নপুরীর মধ্যে আমি যা বলি আমার তাই হয়, আমি যেভাবে চালাতে চাই সেইভাবেই। ওই এক খণ্ড জমি তো আমার বাংলাদেশের মধ্যে। তা এর চেয়ে বড় পাওয়া আমার কাছে আর অন্য কিছু মনে হয় না, যে আমি বাংলাদেশের মধ্যে ছোট্ট একটা জমি, একটা পার্ক, খুব সুন্দর জায়গা, যেখানে লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে ছুটে আসে, একবেলা তারা পিকনিক করবে, তাদের পরিবারকে নিয়ে কাটাবে। তো সেখান থেকে আমি যেটা স্বপ্ন দেখি সেটা হলো কি, যে এই এলাকার মানুষ আমরা কিন্তু এই সরল সাদা থাকতে থাকতেই আমাদের চাওয়া পাওয়া গুলো পূরণ করতে পারি না, সম্ভব হয়নি। আজকে দীর্ঘদিনের দেখেন নবাবগঞ্জ কত আগের একটা থানা, অথচ আমাদের মধ্যে থেকে হাইওয়ে রাস্তাটা শুধু না থাকার কারণে আমরা কত পিছিয়ে চলে গেছি। এখানে ওনার নাম ছিল কি, আমাদের বিএনপির যিনি ছিলেন আতিউর রহমান স্যার, ওনাকে সবাই স্যার বলে বলেন, আমিও স্যার বলে, যদিও বা আমার শিক্ষক নন, আমার অনেক সিনিয়র মানুষ। তো যখন বিরামপুরের যে হাইওয়েটা হয় তখন কিন্তু একটা পরিকল্পনা ছিল যে নবাবগঞ্জে যেহেতু সবচেয়ে বেশি ভোট এবং নবাবগঞ্জের এমপি, এই হাইওয়েটাকে নবাবগঞ্জ দিয়েই করা হোক, এরকম কিন্তু একটা প্রস্তাবনা তখন ছিল। কিন্তু উনি তখন চিন্তা করছে যে আমি তো ওখানে আসি, আমার উন্নয়ন হয়তো বা হবেই, কিন্তু ওই চিন্তা ভাবনা করে তখন কিন্তু হাইওয়েটা ড্রয়িংটা চেঞ্জ করে ওই দিক দিয়ে দেওয়া হয়েছে। তো অন্তত পক্ষে তখন যদি একটা আঞ্চলিক একটা রূপরেখা যদি করে রাখা যেত। আমাদের এটা তো রোড সাইড হাইওয়ে, যখন আব্বা হয়ে আসলো তখন রোড সাইড হাইওয়েতে আমাদের মধ্যপাড়া থেকে নবাবগঞ্জ এবং এই বিরামপুর থেকে এটা রোড সাইড হাইওয়েতে ঢুকাই দিল, যে এলজিডিতে এত কাজ করা সম্ভব নয়, বড় রাস্তা করতে গেলে রোড সাইড হাইওয়েতে। আর রোড সাইড হাইওয়েতে যখন পড়ে গেল
এই রোডস অ্যান্ড হাইওয়ের কাজ করতে যায় আমাদের, বিশেষ করে আমার, শ্যাম সবুজ, আমরা 2-3টা মানুষ, আমরা যে কতবার ধর্ণা দিছি। নবাবগঞ্জের আজকের ব্রিজ, নবাবগঞ্জের এই রাস্তা যদি শুধুমাত্র আপনারা চোখ দিয়ে দেখতে পারতেন যে 2-3টে মানুষ কি করার কারণে আপনারা এগুলা পাচ্ছেন বা পেলেন, তাহলে অন্তত পক্ষে আমাদেরকে এই প্রচারটা করতে হইতো না। আপনারা যেমন এমপি সাহেবের বাসায় গেলে দেখেন যে শত শত মানুষ, কখন সুযোগ পাওয়া যাবে যে কথাটা বলবো। একজন এমপি হয়েও মন্ত্রীর কাছে যায় কিন্তু এই রকমই ঠিক আপনাদের মতো করেই দাঁড়িয়ে থাকতে হয় যে কখন সুযোগটা দিবে উনি। মন্ত্রী মহোদয় মিটিং এ আসেন, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করছি, এবং শেষ সময় এমনও হয়েছে যে উনি চলে যাচ্ছেন, তার পেছনে পেছনে দৌড়াচ্ছি। কারণ সবার সঙ্গে তো আত্মীয়তা থাকে না, আন্তরিকতা থাকে না। তো দেখছেন না যে স্যার আমি অমুক জায়গার এমপি সাহেব, এই কালকে অফিসে আসো, কিন্তু উনি জানেন না যে আমি 3 ঘন্টা ধরে তার জন্য অপেক্ষা করতেছি। এই যে কষ্টগুলো, আপনারা হয়তো অনেক সময় আমার কাছে যান, অনেক লোকের কারণে বলেন যে এমপির সঙ্গে ভালোভাবে কথা বলতে পারছি না। এইরকম কিছু কিছু সিচুয়েশন আছে যে জায়গাগুলোতে আমরাও অনেক অসহায়। সেই অসহায়ত্ব নিয়েও আপনাদের মতো করেই চিন্তা ভাবনা করেও কিন্তু আমরা বড় বড় জায়গা থেকে আপনাদের জন্য, আপনাদের সম্ভাবনার জন্য কাজ করে যাচ্ছি। তারই ফলে আজকে নবাবগঞ্জ এই ডিগ্রি কলেজের যে ভবনটা হচ্ছে, এগুলা কিন্তু মানে এমনিতেই হয়নি। এমন কোন প্রতিষ্ঠান নবাবগঞ্জের এই প্রকারে নাই যেখানে আমার হাতের ছোঁয়া নাই, এমন কোন প্রতিষ্ঠান নাই। আজকে নবাবগঞ্জের জন্য কি করছে সেটা আপনারাই ভালো জানেন। এই যে নেত্রী যে কথাটা বললো যে আর একটিবার সুযোগ দেন, সত্যিকার অর্থে যে যে মতের হন না কেন, এটা বাস্তব কথা। ধারাবাহিকতা যদি না থাকে উন্নয়ন হবে না দেশের। আপনারা এখানে অনেক মতের মানুষ থাকতে পারেন, আপনাদেরকে শুধু একটি কথাই বলবো যে 5 বছর পর আপনারা চিন্তা করতে পারেন যে বিদ্যুতেই শুধু এই এলাকাটাতে, এই পল্লী বিদ্যুৎ 2-এ 418 কোটি টাকার কাজ করা হয়েছে, শুধু বিদ্যুতে। বিদ্যুতে যদি 418 কোটি টাকার কাজ হয়ে থাকে, তাহলে বাকি যে ব্যাপারগুলো আছে এখানে হিসেব করলে 900 কোটি টাকা পার হয়ে যায়। একটা জায়গাতে দেখান তো যে এমপি শিবলি সাদিকের কোন ছেলে বা এমপি শিবলি সাদিক নিজে একটা জায়গাতে কোন জায়গাতে চাঁদাবাজি করছে, একটা টেন্ডারবাজি করছে যে অমুক জায়গার কাজ বন্ধ হয়ে আছে, একটা জায়গা দেখান কোন জায়গার কাজ। দিনাজপুর 6 আসনে ঠিকাদারেরা কাজ পেলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, যেখানে কারো কোনো বাধা নাই, কোনো ডিস্টার্ব নাই, এমপি সাহেবের কোনো চাওয়া নাই, পলিটিক্সের কোন লোকের কোনো হ্যাম্পার নাই। এটা কিন্তু ফরিয়াদ করে যারা যারা ঠিকাদার আছেন, যারা আছেন, তারাই কিন্তু বোঝে। যার কারণে আমার এখানে যত হয়, বিশেষ করে কাজের যখন টেন্ডার আসে, এখানকার শিডিউল সবচেয়ে বেশি বিক্রি হয়। অন্য অন্য জায়গায় কিছু ভেজাল আছে, আমি অস্বীকার করব না। তো যাই হোক, সেই সম্ভাবনাময়, সেই সরল মানুষগুলোকে নিয়ে, সাদা মানুষগুলোকে নিয়ে আগামীর একটা বড় স্বপ্ন, আমার একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ হলো কি, আমার এই 4টি উপজেলার মানুষ যেমন সরল সোজা মানুষ, এই মানুষগুলোর এখন পায়ে হাঁটার যে পথটা আছে এটাকে মসৃণ করে দিতে হবে। এবার বিদ্যুৎ দিয়েছে, আগামীতে যেটা কথা, আমার এলাকার মানুষ যেন কাদা রাস্তাতে না হাঁটে, এই জন্য আপনাদের সমর্থন দরকার। মানিক মামা অনেক কথাবার্তা বলে গেল কলেজ সম্পর্কে। এই কলেজ সম্পর্কে 2টি কথা বলে শেষ করব। আফতাবগঞ্জ কলেজ করার কথাবার্তা হলো, আমার পারিবারিক ভাবে আমার বাপচাচারা সবাই মিলে, ওই এলাকার লোকাল এলাইটস যারা আছেন তারা মিলে সিদ্ধান্ত নিলেন যে কলেজ করা হোক। তো তখন যেটা চিন্তা করছেন যে রাজনৈতিক কারণে যদি আফতাবগঞ্জ কলেজ আগে করা হয়, নবাবগঞ্জে কলেজ নাই, এতে করে মানুষ খুব কষ্ট পাবে। তখন সিদ্ধান্ত নিয়েছিল আব্বা এবং বড়াব্বা যে নবাবগঞ্জ কলেজ আগে প্রতিষ্ঠা করব, তারপরে আফতাবগঞ্জ ডিগ্রি কলেজের এখানে ভিত্তি দেব। করেছিল তাই, আগে নবাবগঞ্জ ডিগ্রি কলেজের ভিত্তি দিয়ে গেছেন, এবং তারপরেই ওনারা কিন্তু এটাকে যখন দাঁড় করাই দিচ্ছেন, তারপরে কিন্তু আফতাবগঞ্জে যা কলেজ করছেন। নবাবগঞ্জের আগে কিন্তু আফতাবগঞ্জ করেন নাই, এবং এই বিল্ডিং ও সম্ভবত আব্বারই দেওয়া। কিন্তু জামান কই গেল? জামান এটা চুনকাম এখনো হলো না, এটা বুঝলাম না। আমি অর্ডার করার পর যদি কাজ না হয়, আমি 2বার প্রোগ্রামে আসলাম, অর্ডার করে গেছি এটা চুনকাম করার জন্য। আগামী 1 সপ্তাহ পর কি আসি দেখতে পাবো তো? না, নেতার সঙ্গে যারা থাকবে একটু অ্যাক্টিভ হওয়া লাগবে তো। যাই হোক, তো কথা হচ্ছে যে আমাদের অনুভবে এমন কিছু আছে, আপনাদেরকে কষ্ট দিয়ে কোনো কিছু ছিনিয়ে নেবার মতো মানে কি মন মানসিকতা আমার নাই। আমার মরহুম পিতা একটা কলেজ করে গেছেন, এবং তার একটা স্বপ্ন ছিল যে কলেজটা সরকারি করবেন, যার কারণে সংসদে কথাও বলছেন 2বার যে মাননীয় স্পিকার আফতাবগঞ্জ ডিগ্রি কলেজটা সরকারি করা হোক। তা আপনাদের জন্য এত কষ্ট করছি, এত কাজ করছি, আমার মরহুম পিতার একটা স্বপ্ন, আমি এমপি হয়ে আছি, এবং ক্রাইটেরিয়া যদি দেখা যায় যে রেজাল্ট কার ভালো, নবাবগঞ্জের মধ্যে সবচেয়ে আফতাবগঞ্জ ডিগ্রি কলেজের ভালো।
তাহলে আমি কেন এইটুকু চেষ্টা করবো না? এইটুকু নিয়ে যদি আপনাদের অনেকের হয়তো মনে আক্ষেপ থাকতে পারে, কষ্ট থাকতে পারে, কিন্তু আমি এটা অনুরোধ করব আপনাদের কাছে যে আমি আপনাদেরকে কষ্ট দেবার জন্য করিনি। আপনাদের পিতা মাতার অবশ্যই আপনাদেরকে নিয়ে একটা স্বপ্ন আছে, আপনারাও আপনাদের পিতা মাতার অনেক কথাবার্তায় হয়তো রক্ষা করেন। তা আমি তার সন্তান, আজকে যে শিবলি সাদিক, ওই মোস্তাফিজুর রহমানকেই সবাই চেনে, আমাকে এখনো অনেক গ্রামের মানুষ কিন্তু দেখেনি, এটা বাস্তব কথা। অনেক মায়েরা দেখেনি, কিন্তু মোস্তাফিজুর রহমান এখনো অনেক মানুষের হৃদয়ে বসে আছে, অনুভবে আছে। তো সেই মানুষটির একটা ইচ্ছে ছিল যে মাননীয় স্পিকার আমার কলেজটাকে সরকারি করে দেন। আমার হাতে যখন সুযোগ আসছে এবং ক্রাইটেরিয়াতেও দেখতেছি যে 1 নম্বরে আছে আফতাবগঞ্জ ডিগ্রি কলেজ, কেন এই সুযোগটা নেব না বলেন? আপনারা মানববন্ধন করেছেন, দাবি করেছেন। আমি আপনাদের দাবির প্রেক্ষিতে শুধু এইটুকু বলতে চাই, সেদিন খুব বেশি দেরি নয়, মাননীয় প্রধানমন্ত্রীকে যদি আমরা আবারও ক্ষমতায় নিয়ে আসতে পারি, যে সেদিন একযোগে সারা বাংলাদেশে যত কলেজ আছে সবগুলো উনি সরকারি ঘোষণা করে দেবেন। বেশি দূরে নয়, বাজেটের মাত্রা আছে কোথায় চলে গেছে আমাদের, কোন জায়গায় গেছে? শিক্ষা খাতের টাকা কি করবে? শিক্ষা খাতের টাকা কি রাস্তাতে ব্যবহার করা সম্ভব? শিক্ষা খাতের টাকা শিক্ষা খাতেই ব্যবহার করা হবে। এমপিও ভুক্তির উনি ঘোষণা দিয়ে দিয়েছেন, তালিকা করা হচ্ছে, যে কোনো দিন নির্দেশনা আসতে পারে। একমাত্র শেখ হাসিনা ছাড়া এই ধরনের সাহস নিয়ে এবং সর্বোপরি কি জনগণের টাকা জনগণকে ফেরত দেওয়া, একটা সিস্টেমের মধ্যে করে ফেরত দেওয়া আর কোন সরকার প্রধানকে দেখা দেয়নি। এটা তো শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের একজন এমপি নয়, একজন কর্মকর্তা না, বা একটা আত্মীয় স্বজন তাকে তো সাধুবাদ জানাচ্ছে না, সারা বিশ্ব বলতেছে সে সততাতে 3 নাম্বার হচ্ছে, সারা বিশ্বের মানুষ তাকে স্বীকৃতি দিচ্ছে। তো তারপরে আর কি বলবো? এর আগেও যারা সরকার ছিল তারা দুর্নীতিতে কতবার চ্যাম্পিয়ন হয়েছে। আবারও তো একটা তালিকা হয়েছে যে স্বৈর শাসক হিসেবে কারা কারা কি অবস্থায় ছিলেন। 3 নম্বরে আবারও ওই দেখতেছি বেগম জিয়ার নাম আসছে। এগুলো তো আমাদের কথা নয়, এগুলো হলো সারা বিশ্বে স্বীকৃতি দিচ্ছে। তো যাই হোক, রাজনীতির মঞ্চে অনেক ধরনের কথাবার্তা হয়। আগামী নির্বাচনে আমি জানি আমার নবাবগঞ্জের মানুষ, আমার 4টি উপজেলার মানুষ অন্ততপক্ষে কোনো কথা স্বীকার করুক যে না করুক, মুক্তিযুদ্ধের সপক্ষের কথা, বঙ্গবন্ধুর কথা, শেখ হাসিনার কথা আজীবনও বলতে পারবে না। অনেকে বলে এটা নাকি জামাতের আসন। জামাতের আসন কখন ছিল? এখানে দলাদলির কারণে ছিল, কোন্দলের কারণে ছিল। কিন্তু গত নির্বাচনে কি হয়েছে? আমার আগের নির্বাচনটাতে কি হয়েছে? এখানে লাঙ্গল ছিল, নৌকা ছিল, জামাত ছিল। নৌকা লাঙ্গলে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে কত ভোটে পাশ করে? 1,500-এর মতো। হ্যাঁ, 1,34,000। আর লাঙ্গল পাইছে কত? 78,000 ভোট পাইছে। এই 78,000 ভোট হলো নৌকার ভোট, এটা বিএনপি জামাতের ভোট নয়। তাহলে যদি 1,35,000-এর সঙ্গে 34-এর সঙ্গে যদি আরো 80,000 যোগ হয়ে যায়, হ্যাঁ, তাহলে কোথায় থাকলো তাদের 1,34,000 বা 33,000? আর আমাদের ভোট কোথায় চলে গেল? তার মানে ডিফারেন্সটা কতটুকু হচ্ছে বলেন? তাহলে কেমন করে আশা করে বিএনপি জামাতের যারা ভাইরা আছেন, কেমন করে বলে তারা যেটা জামাতের সেই দিন ভুলে যান। এই দিনাজপুর 6 আসনের মাটি, এটা শেখ হাসিনার ঘাঁটি। আমরা যেভাবে কাজ করে গেছি, মানুষ বলে কি যে সমস্ত উন্নয়ন হয়েছে ওইটা বলে ধারাবাহিকতা, ধারাবাহিক ভাবে বলে এগুলা বলে হতেই থাকবে যে কোনো সরকার আসুক। আপনারা তো পারেন নাই মানুষকে বিদ্যুৎ দিতে, আপনারা পারেন নাই বই দিতে, আপনারা পারেন নাই চিকিৎসা সেবা দিতে, সারের জন্য মানুষকে গুলি করে মারছেন। তাহলে আপনাদের ধারাবাহিকতা কি ছিল? আমার নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ওদের ধারাবাহিকতা কি ছিল? অনেক মানুষ প্রশ্ন করতে পারে, তর্ক করতে পারে, যে কোনো সরকার আসলে এগুলো ধারাবাহিক ভাবে করবে। ধারাবাহিক অনেক হয়েছে। নবাবগঞ্জের রাস্তা এত বড় হয় নাই, ওই নবাবগঞ্জের ব্রিজটা পাকা করতে পারে নাই, অথচ নবাবগঞ্জ থেকে বারংবার এমপি নেতৃত্ব দেওয়া হয়েছে। আজকে যা কিছু মুক্তিযোদ্ধা থেকে শুরু করে যা কিছু আছে, যদি ধারাবাহিকতা হয়ে থাকে, তাদের সময় কি করছেন তারা? ধারাবাহিকতা তাদের এটাই, সেটা হলো কি ক্ষমতা যেভাবে হোক আসতে হবে। মানুষ পড়ুক, জ্বলুক, মরুক, ওটা তাদের দেখার কথা নয়। তাদেরকে ক্ষমতায় আসতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। আমাদের আগামী নির্বাচনে একটি মাত্র ভোট দিয়ে আপনাদেরকে প্রতিহত করতে হবে। আমি আকুল আবেদন জানাই, যে যত ধরনের কথাবার্তা বলুক, যত কান্নাকাটি করুক, আজকে দেখেন ঐক্য কি হয়েছে, ঐক্য ফ্রন্ট হয়েছে না? কয়েকদিন আগেই গল্প দিল যে বেগম জিয়া যতক্ষণ পর্যন্ত আসে নাই নির্বাচনে মানি না, হবে না, অমুক না, তমুক না। এখন কাম্বাফের মির্জা ফখরুলও হারাইছি, ওই কি আর একজন আছে রেজভিউ হারাইছি, এখন মদুদ আহমেদ আমাদের বাইর হয়ে গেছে।
নেত্রীর সঙ্গে ইয়াতে বসতেছেন, আলোচনায় বসতেছেন। তো ফখরুল ঐক্যের মধ্যে তো সেও আছে। তো বিএনপির গীতকে আমরা হারিয়ে গেছি। এখন বেগম জিয়া জেল থাকার কিছু হোক নির্বাচনের জন্য তারা বসতেছে, কথা বলতেছে। এটাই হলো বাংলাদেশ, এটাই হলো উন্নয়ন। ইতিমধ্যেই ফেসবুকে দেখলাম আমাদের কি বলছেন, মদুদ আহমেদ বলছেন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কটূক্তি করা যাবে না। সবচেয়ে বড় আমি সবচেয়ে খুশি হয়েছে আমি। এবং আরো একটি কথা উনি বলছেন ফেসবুকে দেখলাম, সেটা হলো কি যে উনি জাতির জনকের কন্যা। এটাই তো চাই আমরা এটাই চাই। বাংলাদেশ স্বাধীন করতে কে? বঙ্গবন্ধু। তখন কোন নেতা, কোন দল ছিল না। প্রেক্ষাপটে যারা তৈরি হয়েছেন, প্রেক্ষাপটের দিন শেষ। তখন যদি আওয়ামী লীগ খারাপ, বাংলাদেশে বঙ্গবন্ধু স্বাধীন করার পর আওয়ামী লীগ যদি খারাপ করতো, বঙ্গবন্ধুকে জেলে দিলেন না আপনারা? জেলখানাতে থাকতো, বিচার করলেন না আপনারা? বিচার হয়তো দরকার হলে তার নামে, মানুষটা তো জীবিত থাকতো, একটা বিচার হইতো, শুনানি হইতো। কি অপরাধ ছিল বঙ্গবন্ধুর দেশ স্বাধীন করার পর যে তাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করলেন? রাসেলের কি অপরাধ ছিল? 10 বছরের ছেলে। বিচার করলেন না আপনারা? কিন্তু আপনারা হত্যার মাধ্যমে আপনারা দল সৃষ্টি করলেন বাংলাদেশে, ডাকাতির মাধ্যমে দল সৃষ্টি করলেন। তারপরেও আপনাদের আজকে যে আস্ফালন, আজকে যে কথাবার্তা, এটা বাঙালি জাতি এখন বুঝে গেছে। আমি বিশেষ করে বলবো দিনাজপুর 6 আসনের মাটি বুঝে গেছে, নবাবগঞ্জের মানুষ বুঝে গেছে। ওই ভাওতাবাজি করে আর লাভ হবে না, কোনো লাভ হবে না। আগামীতে কি গত নির্বাচনে জিম্মি করছিল আমাদের প্রত্যেকটা সেন্টারে, মানুষকে ভোট দিতে আসতে দেয় নাই। এবার ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম যে ভোটের সেন্টারে একটা কা শব্দ করার মতো শিবিরের কোন ছেলেকে দাঁড়াতে হবে না। সবাই যাবে, শান্তিপূর্ণভাবে ভোট হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তারা নির্বাচিত করবে তাদের স্বপ্নের, তাদের কাঙ্ক্ষিত মানুষকে। তারা নির্বাচিত করবে এমন মানুষকে যাদেরকে নিয়ে আগামী দিনে তারা এই জনপদের মানুষ স্বপ্ন দেখে। আমরা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবো ইনশাল্লাহ যে নবাবগঞ্জে কোনো জিম্মি করে কাউকে যেন কোনো ভোটের কাজকর্ম করতে না দেয়। এবং সহযোগী সংগঠন থেকে সাধারণ মানুষ, আমার আকুল আবেদন, যারা এবার অন্ততপক্ষে সেন্টার দখল, সেন্টারের পায়তারা করবে, আপনারা সকলে মিলে সেখানে প্রতিহত করবে। আমাদের ন্যায্য ভোট দিয়ে আমরা প্রমাণ করে দিতে চাই যে আমরা কি চাই, আসলে অন্তরে আমাদের কি আছে। আমি যদি শিবলি সাদিক কাজ করে যেতে পারি, কাজ করে যাই, মনোনয়ন নেত্রী আমাকে দেবেন, এতটুকু অন্ততপক্ষে গ্রিন সিগন্যাল আমি পেয়েছি। তো সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কথা হচ্ছে আপনাদের দোয়া এবং সহযোগিতাটুকু চাই। আপনারা যদি সঙ্গে থাকেন, এই নবাবগঞ্জ, এই বিরামপুর, এই ঘোড়াঘাট, এই হাকিমপুর এমন একটি থানায় রূপান্তরিত করবো ইনশাল্লাহ। বয়স তো খুব একটা বেশি হয়নি, বয়স বেশি হয়েছে যে নিন ধরছে, ডায়াবেটিসও ধরে নেই। তাহলে এখন পর্যন্ত যেহেতু আছি, মানে কি তরুণ, যুবক, জুয়ান যেটাই কর না কেন, স্বাস্থ্য মাস্ত ভালো, শোকটা কত কিন্তু পারেনি, খালি অল্প না, খালি ধাক্কা দিয়ে দেখো তোরা। ঠিক আছে, অনেক কথাবার্তা বললাম, অনেক কষ্ট দিলাম আপনাদেরকে, আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। পরিশেষে শ্রদ্ধাভাজন অধ্যক্ষ এবং সকল শিক্ষকদেরকে পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করছি, আপনাদের এই কলেজের গেটে ঢোকার পর সকল রাজনীতি ওই কলেজের গেটের বাইরে ফেলে আসেন। কে বিএনপি করেন, কে জামাত করেন, কে আওয়ামী লীগ করেন, এখানে শত শত পরিবার আপনাদের কাছে যে সন্তানেরা আসে, একটা বড় স্বপ্ন নিয়ে আপনাদের এখানে ভর্তি হয়। আমেনাবাকি একটা কোন জায়গায়? আমেনাবাকি চিলি বন্দর, কিন্তু আমেনাবাকিকে চেনে না আমার মনে হয় নর্থ বেঙ্গলের খুব কম প্রতিষ্ঠানই আছে। সবাই চেনে। কেন চেনে? আমেনাবাকি একদিনে সৃষ্টি হয়েছে? কারা করছে? ওখানে কি ঢাকা থেকে কি ওই বুয়েটের টিচার বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক তমুক টিচাররা আসি পড়ায়? কারা পড়ায়? ওখানকার স্থানীয় শিক্ষকেরাই। এবং ট্রেন, যারা বিভিন্নভাবে তাদেরকে ট্রেন করে তাদের প্রশিক্ষণ দিয়ে তারা কিন্তু সেখানে শিক্ষকতা করছে। আমার নবাবগঞ্জ ডিগ্রি কলেজ কেন পারবে না? কি জন্য পারবে না? আমার নবাবগঞ্জ ডিগ্রি কলেজ নাই, এই এলাকার যতগুলো প্রতিষ্ঠান আছে, আমরা কেন পারবো না? আসুন সবাই মিলে শপথ দিন, রাজনীতি থাকবে ওই গেটের বাইরে, আর এখানে আসবেন মানুষ গড়ার কারিগর হিসেবে। শিক্ষকতা করছেন তো, এটা এমন একটা মর্যাদা, এমন একটা পেশা যেখানে সর্বস্তরের মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে। এখানে যেন অন্ততপক্ষে আপনাদের দলাদলি বা রাজনৈতিক কোনো বিষয় না থাকে। আমি আজ পর্যন্ত অন্ততপক্ষে যারাই আছেন, বিএনপি করেন, জামাত করেন, আমি আঘাত দিয়ে কাউকে কিন্তু কোনোদিন কথা বলিনি। আপনারাও কোনো তাণ্ডব করেন নাই, আমি কোনো কিছু করতে দিইনি আমার 5 বছর। আমি এখনো করতে চাই না, আমি এখনো করবো না কোনোদিন, কারণ আমি জনসেবা করার জন্য আসছি, আপনাদেরকে ভালোবাসতে আসছি, ভালোবাসা নেওয়ার জন্য আসছি। আজকে দিন থেকে রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছি শুধুমাত্র আপনারা যাতে অন্ততপক্ষে ভালোভাবে থাকতে পারেন। এর চেয়ে বাইরে কিছু কোথাও অভাব নেই। একটা দল, একটা সমর্থন থাকতে পারে প্রেক্ষাপটে, কিন্তু যদি একটা দেখা গেল যে নেতৃত্বে আসার পর, নির্বাচিত হওয়ার পর যদি একটা এমপি আপনাদেরকে কষ্ট না দিয়ে থাকে,
তাহলে কেন আমার কথাটুকু আপনারা শুনবেন না, কেন ধরবেন না আপনারা? সকল শিক্ষকেরা পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, আপনারা অনেকে আমার মুরব্বী আছেন, আমার বাবার বয়সে আছেন, আপনাদের সন্তান হিসেবে বলছি, যতগুলো স্টুডেন্ট এখানে আছে, আমি জানি এখানকার স্টুডেন্ট রেগুলার নাই, বর্তমান প্রিন্সিপাল সাহেব আসার পর জানি না প্রেসার দিয়ে করতে পারেন কিনা। আপনার স্টুডেন্ট যদি রেগুলার না হয়, আপনি বলেন যে তাদের টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, টেস্টে অ্যালাউ না হলে তার ফর্ম ফিল আপ করাবেন না আপনারা। এমন যেন না হয় যে এখানে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য তারা ভর্তি হয়েছে। অভিভাবকদেরকে জানান এবং স্টুডেন্টদেরকে জানাই দেন, অন্ততপক্ষে কারণ ছাড়া যেন কেউ ক্লাস এখানে বর্জন না করে, ফাঁকি যেন কেউ দিতে না পারে। এই সিস্টেমের মধ্যে আসেন। তাতে যদি ওই 400-র মধ্যে যদি 50টাও থাকে, ওই 50টাকে নিয়ে রান করেন না কেন, একটা বার দুইটা বার রেজাল্ট ভালো করে দেখান। আপনাদের সরকারি শুধু নয়, আজকে 1 তালা দিয়ে গেছি, এরপরে 4 তালা 5 তালা 10 তালা কি করতে হয়, হ্যাঁ, এটাই 4 তালা হয় পর্যায়ক্রমে, সেটা তো ইনশাল্লাহ সহযোগিতা লাগবে। এই কলেজ শুধু এখানকার জন্য নয়, বাংলাদেশের মধ্যে অনেক কলেজ আছে, কিন্তু এইরকম ক্যাম্পাস, এইরকম বনের পাশে এত সুন্দর ক্যাম্পাস বাংলাদেশের কোথাও আছে বলে আমার মনে হয় না। আপনারা সহযোগিতা করেন, বাকি যা কিছু করার দরকার ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম, আল্লাহ যদি সেই সুযোগ দেয় আপনাদের সেবা করার, অবশ্যই সকল প্রতিশ্রুতি দিয়ে আমি আপনাদের সকল মঙ্গল কামনায় আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনা। ধন্যবাদ।